আচ্ছা, তো আমরা গতদিন দেখছিলাম হচ্ছে যে একটা কাঠকে কি কি ভাবে কাটা সম্ভব। তো কাটার পরে এখন তার কি কি নাম হবে সেটা দেখবো। প্রথমে হচ্ছে যদি তার শাখা প্রশাখা এগুলা বাদ দিয়ে শুধু কাণ্ডটাকে ছোট ছোট করে কেটে রাখা হয়, তাহলে সেটাকে বলে হচ্ছে লগ। লগ এবং পোল এর মাঝখানে তোমরা ছবিতে কি পার্থক্য দেখতে পাচ্ছ? দুইটাই দেখতে গোল, তাহলে পার্থক্যটা কোথায়? লগ এবং পোল। উঠাই ফেলছে। হ্যাঁ, সালটা নাই। আর হচ্ছে এটা একটু সিজন করা, যদি কালার দেখো তাহলে এটা কিন্তু সিজন করা, আর এটা কিন্তু সিজন করা না। হ্যাঁ, হতে পারে এরকম যে আমি এখান থেকে কেটে পোল বানাইতে পারি ভিতরের একটা পোর্শন, সেটাও কিন্তু দেখতে গোল হবে। তাহলে এটাকে আমরা পোল বলতেছি কোনগুলোকে? সার্কুলার ক্রস সেকশন গুলাকে। আর লক কোনটাকে বলতেছি সেটাও বুঝলাম। এবার আসি স্কোয়ার শেপের যদি কিছু থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছি এটাকে বলতেছি লাম্বার। তারপর হচ্ছে প্লাঙ্ক এবং বোর্ড। প্লাঙ্ক মানে তক্তা। হ্যাঁ, এইটা দেখতে এবং এইটা দেখতে প্রায় কাছাকাছি। কোনো কি কিছু পার্থক্য মনে হয়? নাম ভিন্ন কেন তাহলে? কিছু পার্থক্য মনে হয়? দেখো তার থিকনেস দেখো। প্লাঙ্কের থিকনেস বেশি। হ্যাঁ, প্লাঙ্কের থিকনেসটা মোটা আর এটা হচ্ছে একটু পাতলা, তাহলে পাতলা গুলাকে আমরা বোর্ড বলবো আর একটু মোটা থিকনেস গুলাকে প্লাঙ্ক বলবো। এবার আসি হচ্ছে আহ ধরো তোমরা খাট, খাটের চালি দেখছো, হ্যাঁ? খাটের চালি দেখতে কিছুটা এরকম হয়। ওকে, এখন খাটের চালিটা, চালি মানে হচ্ছে বলে যেটার উপরে তোশক রাখা হয়, হ্যাঁ, সেটাকে বলে। এরপরে হচ্ছে চালিটাকে এভাবে থাকে কিছু ছোট ছোট তক্তা দ্বারা, আমরা তো সবই আসলে তক্তা বলি, কিন্তু এরকম ছোট ছোট কিছু থাকে, সেইটাকে বলে হচ্ছে ব্যাটেন। তার মানে হচ্ছে কয়েকটা কাঠকে জোড়া লাগানোর জন্য কিছু ছোট ছোট অনেক সময় কাঠ ইউজ করা হয়, সেটাকে বলে হচ্ছে ব্যাটেন। যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ তিনটা বোর্ড আছে, একটা বোর্ড, দুইটা বোর্ড, তিনটা বোর্ড। তিনটা বোর্ডকে এই যে ব্যাটেন দ্বারা কানেক্ট করছে, দুইটা ব্যাটেন দ্বারা, এই একটা ব্যাটেন আর এই একটা ব্যাটেন। তার মানে ব্যাটেন কি জিনিস বুঝলা? জি। Okay. আচ্ছা, এবার আসি হচ্ছে যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো তোমরা গ্রামে বাঁশের সাঁকো দেখছো? জি স্যার। ওকে, তাহলে দেখো গ্রামে বাঁশের সাঁকো আঁকতেছি, দেখতে এরকম হয় নাকি একটু মিলাই নিও। এটা হচ্ছে কলাম গুলো আঁকলাম, হ্যাঁ। তার নিচে এখান থেকে একটা বিমের মতো থাকে কানেক্ট করা, এরকমই তো কিছুটা নাকি? জি স্যার, আর স্যার দুই পাশে এই যে হাত দিয়ে ধরার জন্য ইয়া থাকে। আচ্ছা, হ্যাঁ, হাত দিয়ে ধরার ই থাকে, হ্যান্ডেলিং। ঠিক আছে, ওটা আমরা আহ আপাতত আমাদের এখানে ধরো ওটা স্কিপ করলাম। তো এখন কোশ্চেন যেটা হচ্ছে যে যদি দেখে থাকো তাহলে আমাকে বলো যে ধরো দুই, এই যে কলাম গুলা এবং হচ্ছে এটাকে বিম বলি, হ্যাঁ, এটা বিম, এর বিমের মতো বিম, আর এগুলো হচ্ছে কলাম। কলাম এবং বিম একই বাঁশ দ্বারা তৈরি, একই সময় নিয়ে তাকে সিজন করা, একই সময়ে শুকনা করা, সমস্ত কিছু তার এক। হ্যাঁ, তার ধরার কথার কথা, তার স্ট্রেংথ তো সেম, কিন্তু তারপরও কোনটা তোমরা আগে ভাঙতে দেখছো, বিমটাকে না কলামটাকে? বাঁশের সাঁকো স্যার বিনটা। বিমটা দ্রুত ভাঙে। এখন কোশ্চেন হচ্ছে কেন? স্যার এটা স্যার পানিতে নিমজ্জিত থাকে। না, পানিতে নিমজ্জিত তো কলাম থাকে। আচ্ছা সরি স্যার। লুপটা গ্রেইন ডাইরেকশনে পারপেন্ডিকুলার পড়ে তাই। হ্যাঁ, এইটা হচ্ছে মেইন কারণ। গ্রেইন ডাইরেকশন, গ্রেইন ডাইরেকশন মানে হচ্ছে তোমরা এসএম লেভেলে পড়ছো ফাইবার,
ধরো যদি আমি বিমের কথা চিন্তা করি, একটা বিম হিসেবে আছে, বাঁশটা একটা বিম হিসেবে আছে, সেক্ষেত্রে বাঁশের ফাইবার গুলা দেখতে এরকম। এখন লোডটা যখন এভাবে পড়ে তাহলে কি হয়, যে এখানে যে ফাইবার গুলা আছে, ফাইবার গুলা লোডের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আর লোডটা যখন কলাম আকারে থাকে, ধরো এটা কলাম আকারে আছে, তখন ফাইবার গুলা এরকম থাকে। একটা কলামের ক্ষেত্রে ফাইবার গুলা এরকম থাকে বাঁশের। আর লোডটাও যদি এভাবে দিই, তাহলে দেখো যে এই লোডটা সবগুলা ফাইবার মিলে একসাথে নিচ্ছে, বাট এখানে এই লোডটা শুধুমাত্র উপরের দিকের ফাইবার গুলা নিচ্ছে, তখন নিচের গুলা নিচ্ছে না, বা নিচের গুলা তখন টেনশন নিচ্ছে। তো এই কারণে এই কেইজে বেশি সে লোড নেয়। তার মানে যখন ফাইবার গুলা লোডের সাথে প্যারালাল থাকবে, তখন হচ্ছে সে লোড বেশি নিবে, সেটা শুধু বাঁশ না, যে কোনো কাঠের ক্ষেত্রে। তাহলে এবার বুঝতে পারছো যে কেন বিমটা আগে ভাঙে। ওকে, তো এবার আমরা তাহলে বুঝলাম যে তোমরা এসএম ল্যাবে এই ধরনের একটা এক্সপেরিমেন্টও করছিলাম মনে হয়, তাই না? যে উডের একটা টেস্ট করছিলা না তোমরা, জি স্যার। প্যারালাল টু ফাইবার, পারপেন্ডিকুলার টু ফাইবার, হ্যাঁ সেখান থেকে কনসেপ্টটা আসছে আর কি। আচ্ছা, তো এখন এখানে আমরা 3টে এক্সিস ঠিক করব একটা কাঠের ক্ষেত্রে। কিরকম এক্সিস? প্রথমে যদি দেখি তার গ্রেন ডাইরেকশন বা ফাইবার, তাহলে ফাইবারের সাথে প্যারালাল ভাবে যে এক্সিসটা থাকবে সেটাকে আমরা লংজিটিউডাল এক্সিস বলবো। তাহলে বোঝাই যাচ্ছে যে একটা আচ্ছা একটু পরে তাহলে কোশ্চেন তোমরা অ্যান্সার দিয়ে কোশ্চেনটা। আর এরপরে আর কিছু এক্সিস আছে, যেমন ধরো এখানে একটা অ্যানুয়াল রিং আছে, অনেকগুলো অ্যানুয়াল রিং দেখতে পাওয়া যাচ্ছে, আমি একটা এঁকে দেখাইলাম। রিং এর সাথে যদি আমি স্পর্শক টানি, তার মানে ট্যানজেন্ট টানি, তাহলে সেই এক্সিসটাকে বলতেছি ট্যানজেনশিয়াল এক্সিস। আর রিং এর সাথে পারপেন্ডিকুলার যদি আমি একটা এক্সিস টানি, সেটাকে আমরা বলতেছি রেডিয়াল এক্সিস। তাহলে এবার তোমরাই বলো যে কোন এক্সিসটায় একটা কাঠ বেশি লোড নিতে পারে। লংজিটিউডিনাল, লংজিটিউডিনাল হ্যাঁ অ্যাক্সিসে। লংজিটিউডিনাল এক্সিসে সে বেশি লোড নিতে পারে। তার মানে তোমরা যদি জানো যে একটা কাঠ কোন এক্সিস বরাবর লোড বেশি নেয়, তাহলে তোমরা কাঠটাকে কি সেই এক্সিস বরাবর লোডেড হবে এমন অবস্থায় তো রাখবে নাকি। এই জন্য আমাদের এটা জানা জরুরি যে কোন অবস্থা, কোন মানে কোন ওরিয়েন্টেশনে কলামটাকে রাখা উচিত বা কাঠটাকে দেওয়া উচিত। এখানে একটা রেশিও দেওয়া আছে, হ্যাঁ, যে দেখো লংজিটিউডিনাল এক্সিসে অনেক বেশি লোড নিচ্ছে, যদি রেডিয়াল এক্সিস লাস্টেরটা যদি 1 নেয়, মানে ট্যানজেনশিয়ালে যদি 1 নেয়, লংজিটিউডিনাল নিচ্ছে 20। ওকে, এবার আসি হচ্ছে টিম্বার। আমরা কেটে ফেললাম টিম্বারটা, টিম্বারটা কেটে আমাদের বিভিন্ন পোল, তারপরে হচ্ছে ব্যাটেন, তারপরে তক্তা, তারপরে হচ্ছে বোর্ড, এরকম বিভিন্ন সাইজে এটাকে আমি কেটে নিলাম সুবিধা মতো সাইজে। এখন সেটাকে কাটলেই সাথে সাথে ফার্নিচার বানাইতে পারি না, বা কেটেই সাথে সাথে সেটা দিয়ে আমি দরজা জানলা বা বিম কলাম স্ট্রাকচারাল কাজে ইউজ করতে পারি না। কারণ কি জানো? স্যার যে বেঁকে যায়। হ্যাঁ বেঁকে যাবে। হ্যাঁ, এটা খুবই একটা কমন, যেটা বেঁকে যায়, এটা এটা বেঁকে যায়, এটাই মেইন সমস্যা, বেঁকে যায়। বেঁকে যায় কারণটা হচ্ছে কি, যে তার ভিতরে ময়েশ্চার থাকে, প্রথম দিকে অনেক ময়েশ্চার থাকে যখন কাঠটা কাটা হয়। তো সেই ময়েশ্চারটা পরবর্তীতে আস্তে আস্তে যখন শুকায় যায়, তখন ওটা বেঁকে যেতে থাকে। তো এই কারণে আমাদেরকে হচ্ছে সিজন করতে হবে বা শুকাইতে হবে। তো সিজনটা কেন করি, তার অনেকগুলা সুবিধা আছে বা কারণও আছে। তো একটা কারণ হচ্ছে যে সে এঁকে বেঁকে যায় না। যেমন এই যে দেখো, রিডিউসেস দ্য টেন্ডেন্সি টু শ্রিঙ্ক অ্যান্ড র্যাপ, তার মানে হচ্ছে সে শ্রিঙ্ক করবে না বা র্যাপ করবে না। আর একটা আহ যেটা মেইন কারণ, সেটা হচ্ছে যে যদি গাছে ময়েশ্চার থাকে, তাহলে পোকামাকড় বেশি হয় না কম হয়? বেশি হয়। তাহলে এই কারণে আমাকে ময়েশ্চারটা রিমুভ করতে হবে, এই কারণে আমাকে আগে শুকাই নিতে হবে।
যাতে করে এটা ছত্রাক বা পোকামাকড় দ্বারা আক্রান্ত না হয়। আরো কিছু সুবিধা আছে, এরকম সুবিধা যে গাছটা যেহেতু শুকিয়ে যাবে তখন তার নিচে ওজনটাও হালকা হবে অনেক। হালকা ওজন হলে ভালো, স্ট্রাকচারের জন্য ভালো। যেমন উদাহরণ যদি ভাবে দেই, ধরো তোমার একটা ভার্সিটিতে যাওয়ার ব্যাগ কিনবা তোমরা। এখন ব্যাগের নিজের ওজনটাই যদি বেশি হয় তাহলে কি ভালো না খারাপ? খারাপ। খারাপ। তো এই কারণে বিল্ডিং এর ক্ষেত্রেও সেম আসলে। বিল্ডিং এর ক্ষেত্রেও আমরা বিল্ডিং চাই, আমরা সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাই যে আমরা তাদের নিজের সেলফ ওয়েট, বিল্ডিং এর নিজের ওজনটা কম হোক, সে বাকি ওজন বেশি নেই। তো এই কারণে টিম্বার কিন্তু সেক্ষেত্রে একটা ভালো চয়েস হতে পারে। এবং আর একটা কি সুবিধা দেয় সেটা হচ্ছে তার শুকাইলে তার স্ট্রেংথটা বাড়ে। এবং ট্রান্সপোর্ট করতেও সুবিধা, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করতে অনেক সুবিধা হয়। আচ্ছা, এখানে ছবিতে যদি দেখো, ছবিতে কি করতেছে, একটা রুমের মাঝখানে নিয়ে কাঠগুলাকে কেটে রেখে দিচ্ছে, স্তূপ করে রেখে দিচ্ছে। এখানে সিজন হচ্ছে, শুকাচ্ছে। কিভাবে শুকাচ্ছে সেটা আমরা এখন দেখব। কিভাবে শুকানো সম্ভব, একটা হচ্ছে ন্যাচারাল পদ্ধতি যা আমরা আশেপাশে দেখি। তোমরা কি আশেপাশে দেখো? আশেপাশে দেখো যেটা রোদ্রে শুকাচ্ছে, এর ছাড়া তেমন কিছুই দেখো না আসলে। রোদ্রে কিভাবে শুকাইতে পারে, একটা মাঠের মধ্যে রোদ্রে শুকাইতে পারে, অথবা আমাদের দেশে জায়গা না থাকলে আমরা অনেক সময় রাস্তাঘাটেও শুকায় দেই, কিন্তু আসলে যেটা ঠিক না। ফার্নিচার দোকানের আশেপাশে গেলে দেখবে রাস্তাঘাটে শুকা দিয়ে রাখছে, রাস্তা তো আসলে তাদের না। যাই হোক, তো জায়গার স্বল্পতা, তো কিভাবে করা উচিত আসলে, এটাকে মাঠে শুধু রেখে দিলেই চলবে না। ধরো একজনে হচ্ছে মাঠে রেখে দিল বা রোদ্রে রেখে দিল, সকালবেলা রোদ্রে রেখে দিল, আর মাঝখানে কোনো কিছু করলো না, যেভাবে আছে সেভাবেই রেখে দিল, তাহলে কি হবে, কাঠটা দেখবে এরকম বেঁকে গেছে, রোদ্রের তাপে কাঠটা এরকম বেঁকে যাবে। তাহলে তো লাভ হলো না। আমি সিজন করলাম হচ্ছে, বা সিজন করতে চাচ্ছি হচ্ছে যাতে পরবর্তীতে আঁকে বাঁকে না, এখন সিজন করার সময় যদি তার ভিতরে ডিফেক্ট চলে আসে তাহলে তো এটা একটা খারাপ জিনিস। তো এই কারণে আমাকে খুব কেয়ারফুললি এটাকে হচ্ছে, ন্যাচারাল সিজন করতে গেলে সস্তা জিনিসটা, হ্যাঁ, তেমন কোনো খরচ হয় না, কিন্তু কেয়ারফুলি করতে হবে। একে বেঁকে যেতে পারে, একটু পর পর দিয়ে উল্টাই পাল্টাই দিয়ে আসতে হবে, কারণ তোমার কোনো কন্ট্রোল নাই সূর্যের তাপের উপরে। সূর্যের তাপ বেশি আসতে পারে, কম আসতে পারে। তুমি মনে করলা যে সূর্যের তাপ আজকে কম, বাট দেখলা একটু পরে সূর্যের তাপে এত বেশি হয়ে গেছে যে কাঠ বেঁকে গেছে। তার মানে এটা একটা অসুবিধা আছে, অসুবিধা কি, কোনো কন্ট্রোল নাই। এবং এটা একটা স্লো প্রসেস, আস্তে আস্তে শুকায়, খুব দ্রুত শুকাইতে পারবা না চাইলেও। আহ আমি ডিসকভারি চ্যানেলে একটা দেখছিলাম হচ্ছে, সেখানে আহ একটা গিটার, হ্যাঁ, গিটার হচ্ছে তারা কাঠ দিয়ে বানাবে, তো যে কাঠটা দিয়ে বানাবে গিটারটা খুব দামি গিটার। কেন দামি? কারণ গিটারটা যে কাঠটা দিয়ে বানাবে সেই কাঠটাকে 10 বছর ধরেই সিজন করা হয়। তার মানে চিন্তা করো, হ্যাঁ, তার মানে অনেক টাইম লাগতে পারে। তাদেরটা হয়তো খুব বেশি সফিস্টিকেটেড জিনিস বানাচ্ছে, তার কারণে 10 বছর, আমাদের হয়তো 10 বছর লাগবে না, আমাদের কম, অল্প কিছুদিন হলে বা অল্প কয়েক মাস হলে হবে হয়তো, কিন্তু এরকমও হয়। আহ তো এরপরে আসছে নন ইউনিফর্ম এবং ইভেন না। এর মানে কি, সিজনটা সব জায়গায় সমানভাবে হয় না। কোন জায়গায় ধরো উপরের পোর্শনটা যদি আমি চিন্তা করি, বা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, সেখানে হয়তো মনে হচ্ছে যে উপরের কাঠগুলা বেশি শুকাবে, মাঝখানের কাঠগুলা কম শুকাবে, এরকম হতে পারে। আমি কন্ট্রোল করতে পারবো না যে এটা ইউনিফর্ম ভাবে শুকাবে। এই কারণে দেখো মাঝখানে মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখে দিচ্ছে, কারণ কি, যাতে করে মাঝখান দিয়েও বাতাস প্রবাহিত হয়ে শুকাইতে পারে। এবং আরেকটা অসুবিধা হচ্ছে এর বেশ বড় একটা জায়গা লাগে, এবং ময়েশ্চার কন্টেন্ট তুমি কখনো ডিজায়ার্ড লেভেলে নিয়ে আসতে পারবে না। তার মানে তুমি একটা নির্দিষ্ট লেভেলে ময়েশ্চার কন্টেন্ট আনতে চাচ্ছ, কত সেটা, ধরো আগের পেজে যদি দেখো, যে নর্মালি একটা কাঠ কাটার সময় ফ্রেশ কাঠের, ফ্রেশ কাঠে মানে যেটা সিজন করা না, তার ভিতরে 100 থেকে 200% ময়েশ্চার থাকে।
বাট একটা ওয়েল সিজন কাটে মাত্র 10 থেকে 12% পানি থাকা উচিত বা ময়েশ্চার থাকা উচিত। তো এই যে 10 থেকে 12% নিজের লেভেলে তুমি নিয়ে আসতে চাচ্ছ, এটা সম্ভব না, হয় একদম কমে যায় না হয় কমে যায় না। আর একটা অসুবিধা হচ্ছে যে তুমি তো এটা মাঠেই রেখে দিচ্ছ শুকানোর জন্য, 15 দিন 1 মাস মাঠেই রেখে দিচ্ছ। এই 15 দিন 1 মাসে বৃষ্টি হতে পারে, সাথে সাথে পরিবেশ আসতে পারে, পোকামাকড় ধরতে পারে। তার মানে কিন্তু এখানে আর একটা অসুবিধা আছে। সুবিধা কি? বললাম সস্তা, এটা একটা সুবিধা। আর একটা সুবিধা কি, তেমন কোনো লেবার ভাড়া করতে হবে না, খুব ইঞ্জিনিয়ার টাইপের লেবার দরকার নাই। তুমি নিজে যদি করতে থাকো তাহলে আস্তে আস্তে তুমি শিখে যাবা, এক্সপিরিয়েন্সের ব্যাপার, বাট আস্তে আস্তে শিখে যাবে। এটা গেল হচ্ছে ন্যাচারাল সিজন। এবার আসি হচ্ছে আর্টিফিশিয়াল সিজন। আর্টিফিশিয়াল সিজনিংটা বোঝাই যাচ্ছে যে আমরা এটাকে একটু মডিফাই করব, অন্যান্য ভাবে করার চেষ্টা করব, দেখি কিভাবে করা সম্ভব। প্রথমেই আসে হচ্ছে বয়েলিং। তার মানে ফুটন্ত পানিতে কাঠটাকে ডুবাইয়া দিব, ডুবাইয়া কিছুক্ষণ ধরে রাখবো। এরপরে সেটাকে আমরা ন্যাচারাল বাতাসে শুকাবো। এটা হচ্ছে বয়েলিং প্রসেস। অন্যভাবেও করা যায়, আর একটা স্টিমিং, মানে বাষ্প দ্বারা, বাষ্পের মধ্যে দিয়ে তুমি পাস করাবা 4 থেকে 6 ঘন্টা, তাহলেও তোমার হচ্ছে সিজন হয়ে যাবে। এরপরে আসি হচ্ছে ক্লিন সিজনিং। ক্লিন সিজনিংটা একটু পরে বলি আর কি, হ্যাঁ। এরপরে নেক্সট আসি হচ্ছে কেমিক্যাল সিজনিং। কেমিক্যাল সিজনিংটা হচ্ছে কেমিক্যাল দ্বারা সিজন করবে, লবণ পানি দ্বারা সিজন করবে, হ্যাঁ। লবণ পানিতে এটাকে ডুবাইয়ে রাখবে, তারপরে সেটাকে চুল্লির ভিতর দিয়ে পাস করাবে। তার মানে চুল্লি মানে ক্লিন সিজনিং এ পাস করাবে, তাহলে তোমার হচ্ছে কেমিক্যাল সিজনিং হয়ে যাবে। এরপরে আসে হচ্ছে কারেন্টের মাধ্যমে সিজন করা। কারেন্টের মাধ্যমে সিজন করা কিভাবে সম্ভব বলতো? যে কাঠ, একটা ফ্রেশ কাঠ, তার ভিতরে ময়েশ্চার আছে, সে কি বিদ্যুৎ কুপরিবাহী, অপরিবাহী, সুপরিবাহী, কোনটা? স্যার ময়েশ্চার থাকলে তো স্যার পরিবহন করবে স্যার। 3টা অপশন দিছি, সুপরিবাহী, অপরিবাহী, কুপরিবাহী। বলো দেখি কোনটা, না ভুলে গেছো? সুপরিবাহী। না, সুপরিবাহী না। সেমিকন্ডাক্টর। হ্যাঁ, সেমি, হ্যাঁ সেমিকন্ডাক্টর। সেমি আর কি, হ্যাঁ। মানে কুপরিবাহী, হয়তো বাংলাটা মনে নাই। সুপরিবাহী মানে খুব ভালোভাবে পাস করবে, কুপরিবাহী মানে হচ্ছে একটু রেজিস্ট করবে, ভালোভাবে পাস করতে পারবে না। আর অপরিবাহী মানে তো পাসই করতে পারবে না। তো ফ্রেশ কাঠ যেটা, হালকা যেহেতু ময়েশ্চার আছে, সেটা কুপরিবাহী। তো এই কুপরিবাহী হওয়ার পরে যেহেতু সে একটু রেজিস্ট করবে, এই রেজিস্ট করার ফলে তার ভিতরে একটা টেম্পারেচার জেনারেট করবে, এই টেম্পারেচারটাই আসলে তাকে সিজন করবে। তোমরা অনেকে যদি শুটকি খেয়ে থাকো, শুটকি কিন্তু আমি যতদূর জানি 2 ভাবে শুকায়, একটা হচ্ছে ন্যাচারাল ভাবে, আর একটা হচ্ছে কিন্তু কারেন্টের মাধ্যমে। 2টা টেস্ট আবার আলাদা। তার মানে কারেন্টের মাধ্যমে যে কোনো জিনিস শুকানো সম্ভব যদি তার ভিতরে এরকম প্রপার্টিস থাকে। আচ্ছা, তো ইলেকট্রিক্যাল সিজনিংটা কি জিনিস বুঝলাম। এবার আসি আর্টিফিশিয়াল সিজনিং এর সুবিধা কি। দেখো চিন্তা করে, এগুলো তো নিশ্চয়ই মাঠে করা হয় না, এগুলো একটা রুমে করা হয়। তো রুমে যদি করা হয়, সেখানে বিভিন্ন সফিস্টিকেটেড জিনিস ইউজ করতে হবে। তো সফিস্টিকেট যদি ইউজ করতে যাও, সফিস্টিকেটেড জিনিস রুম বানাইতে হয়, তাহলে খরচ বেশি। এটা একটা অসুবিধা, তার তার খরচটা বেশি পড়ে। সুবিধা কি? সুবিধা হচ্ছে তুমি কন্ট্রোল করতে পারবে, আগের বার যেটা কন্ট্রোল করতে পারো না, যে কতটুকু ময়েশ্চার আসলো, তারপরে ময়েশ্চার কমতেছে না বাড়তেছে, এগুলো কন্ট্রোল করতে পারবা। এবং খুব কম সময় লাগবে, আগে যেমন অনেক বেশি সময় লাগতো, এখন সময়টা কম লাগবে। এবং যেহেতু এটা রুমের মধ্যে করতেছো, এখানে পোকামাকড়ের আক্রমণটাও কম হবে, কারণ বাইরের পরিবেশের পাচ্ছে না, এই কারণে পোকামাকড় বাইরে থেকে আসার সম্ভাবনা নাই। এবং সিজনটা ইউনিফর্ম হবে, এবং কোনো এন্ড স্প্লিট হবে না। এন্ড স্প্লিটটা মানে কি? এন্ড মানে শেষ, আর স্প্লিট মানে হচ্ছে ভাগ, 2 ভাগ হয়ে যাওয়া। তার মানে শেষে 2 ভাগ হয়ে যাওয়া। একটা কাজ শেষের দিকে 2 ভাগ হয়ে যাওয়া মানে কি, যদি ছবিতে দেখো, এখানে দেখো, এখানে দেখে কি বুঝতে পারতেছো যে এন্ড স্প্লিট মানে কি এই ছবিতে?
তোমরা কি কাঠ দেখছো এরকম যে শুকানোর ফলে অনেক সময় লাস্টের দিক দিয়া বা মানে মাঝখানের দিক দিয়ে অনেক সময় হয়, বাট একদম লাস্টের দিক দিয়ে প্রথমে ফাটল ধরা শুরু করে, দেখছো? জি স্যার। কাঠটা কাটার সময় কোনো ফাটল ছিল না, বাট সিজন করতে গিয়া ওই জায়গায় হয়তো বেশি সিজন হয়ে গেছে, এই কারণে ওই জায়গায় ফেটে গেছে। এটাকে বলে এন্ড স্প্লিট। তো এন্ড স্প্লিট হলে তো এটা ক্ষতিকর, মানে ক্ষতি। হ্যাঁ, আমি যদি না হয় তাহলেই বেটার। তো এটা মানে ন্যাচারালে হতে পারে, কিন্তু আর্টিফিশিয়াল সিজনিং এ এটা হবে না। ইনশাল্লাহ হতে পারে, তারপর সম্ভাবনা কম। আচ্ছা, এখন আমি একটা জিনিস বলি না বিস্তারিত, সেটা হচ্ছে ক্লিন সিজনিংটা কোনটা। ক্লিন সিজনিং, ক্লিন মানে হচ্ছে চুল্লি। তোমরা ব্রিক চ্যাপ্টারে যে চুল্লি পরে আসছো, সেই চুল্লি। তো চুল্লিতে কি করা হয়, একটা কম্পার্টমেন্টের মতো বানানো হয়, সেখানে টেম্পারেচার বাড়ানো হয়। তো সেটা দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে কম্পার্টমেন্ট ক্লিন, যার ছবি হচ্ছে এইটা, আর একটা হচ্ছে প্রোগ্রেসিভ ক্লিন, যার ছবি হচ্ছে এই পাশেরটা। কম্পার্টমেন্ট ক্লিনটা কি, সেটা হচ্ছে একটা কম্পার্টমেন্ট বা একটা রুমের মধ্যে আমি একটা ব্যাস কাঠ ঢুকাবো, তারপরে রুমটাকে বন্ধ করে দিব, বা তার ভিতরে যা যা দেওয়া দরকার, হ্যাঁ, টেম্পারেচার বাড়াবো, টেম্পারেচার কমাবো, হ্যাঁ, যদি এয়ার সার্কুলেশন দরকার হয়, হ্যাঁ, তাহলে এয়ার সার্কুলেশন এখান থেকে আমরা পাইপের মাধ্যমে এয়ার সার্কুলেশন দিব। আবার হতে পারে দুই ধরনের এয়ার সার্কুলেশন থাকতে পারে, একটা হচ্ছে ন্যাচারাল এয়ার সার্কুলেশন, আর একটা হচ্ছে ফোর্সড এয়ার সার্কুলেশন। ন্যাচারাল এয়ার সার্কুলেশন মানে হচ্ছে যে তুমি একটা জাস্ট ন্যাচারাল ভাবে একটা দরজা জানলা দিয়ে রাখলা, যেখানে ন্যাচারাল বাতাস ঢুকতেছে বের হচ্ছে। আর ফোর্সড এয়ার সার্কুলেশন মানে হচ্ছে কি একটা পাম্পের মাধ্যমে তুমি ফোর্স করে এর ভিতরে বাতাস ঢোকাচ্ছ। তো এখন কোশ্চেন হচ্ছে যে এই যে একটা ব্যাস কাঠ ঢুকাইলা, এই ব্যাসের কাঠটা সম্পূর্ণভাবে তৈরি না হয়ে, তার মানে সম্পূর্ণভাবে না শুকাইলে, তুমি কি ওই জায়গায় নতুন আরেকটা ব্যাস ঢুকাইতে পারবা? না। এই কারণে এটাকে বলে কম্পার্টমেন্ট বা প্রোগ্রেসিভ বলে না এটা, কারণ এই অবস্থায় তুমি নতুন আরেকটা ঢুকাইতে পারতেছো না। প্রোগ্রেসিভে তুমি একটা ব্যাচ থাকাকালীন আর একটা ব্যাচ ঢুকাইতে পারবে। কিভাবে? প্রোগ্রেসিভে কাজটা কি হয়, প্রোগ্রেসিভটার নামটার ভিতরেই আছে প্রোগ্রেস করবে। যত ধরো একটা ব্যাচ এখান থেকে এক ব্যাচ কাঠ ঢুকাইলা, ধরো এরকম একটা ব্যাচের কাঠ ঢুকাইলা, এখানে তার টেম্পারেচারটা কম, ধরো প্রথম দিকে টেম্পারেচারটা একটু আস্তে আস্তে কম থাকে, তারপরে তার টেম্পারেচারটা একটু বেশি দরকার হয়, তারপরে লাস্টের দিকে তার টেম্পারেচারটা একটু কম দরকার হয়, কারণ লাস্টের দিকে শুকানো হয়ে যায়, তাহলে তখন টেম্পারেচার কম দিলেই চলে। তো এখন তুমি কি করতে পারো, এই ব্যাচটাকে যখন এখানে নিয়ে আসবা, সে কম টেম্পারেচারে শুরু হবে, এরপর এখানে নিয়ে আসবা, সে বেশি টেম্পারেচারে হতে থাকবে, এরপর লাস্টের দিকে এখানে নিয়ে আসবা, তখন সে অলরেডি মোটামুটি শুকিয়ে গেছে, তখন কম টেম্পারেচারে চলবে। এখন কথা হচ্ছে, যখন একটা ব্যাচ এখানে আসে এই ব্যাচটা, তখন কি এখানে নতুন একটা ব্যাচ ঢুকাইতে পারবা? পারবো। তাহলে এই কারণে এটাকে বলে হচ্ছে প্রোগ্রেসিভ। তার মানে হচ্ছে যে তুমি নতুন আর একটা ব্যাচ ঢুকাইতে পারবা। সাথে প্রোগ্রেসিভ কথাটা কেন বলে, প্রোগ্রেসিভ বলে এই কারণে যে প্রোগ্রেস করার সাথে সাথে তার টেম্পারেচার, তার অমুক সমুক এগুলা চেঞ্জ হচ্ছে। সে যত এই লাইনে প্রোগ্রেস করতেছে, তত তার টেম্পারেচার, তত আর্দ্রতা এগুলা চেঞ্জ হচ্ছে। তাহলে এই দুইটা আমরা বুঝে গেলাম। নেক্সট হচ্ছে প্রিজার্ভেশন অফ টিম্বার। এটা কি জিনিস? ধরো আমার কাঠ শুকানো হয়ে গেল, সিজন করা হয়ে গেল, এখন কি আমি সাথে সাথে এটাকে দিয়া ফার্নিচার বানাইয়াও ফেললাম, বাট আমি কি গ্যারান্টি দিতে পারবো যে ফার্নিচার বানানোর পরে এখানে আর কোনো পোকামাকড় আসবে না, আর কোনো এর ক্ষয় হবে না? এটা গ্যারান্টি দেওয়া সম্ভব না। তোমরা দেখবা যে হচ্ছে ফার্নিচার যখন বানায়, সিজন করা কাঠ দিয়ে বানায়, বাট বানানোর পরে সেটাকে
কি করে? ভার্নিশ করে। ভার্নিশটা কেন করে? ভার্নিশটা হচ্ছে এটা দেখতে সৌন্দর্য শুধু এটা না, এর বাইরেও এর কাজ আছে। কাজ হচ্ছে কাঠটাকে প্রিজার্ভ করে, সংরক্ষণ করে, পরবর্তীতে যাতে কাঠটা পোকামাকড় দ্বারা আক্রান্ত না হয়। আর একটা কারণ হচ্ছে যে পরবর্তীতে সে যেন আবার পানিও অ্যাবজর্ব না করে। কারণ শুকনা কাঠ, একটা শুকনা কাঠের পানি অ্যাবজর্ব করতে চাবে সে নতুন করে, নাকি একটা ভিজা কাঠ নতুন করে পানি অ্যাবজর্ব করতে চাবে? কি মনে হয় তোমাদের? শুকনা কাঠ নতুন করে absorb করতে শুকনা হবে। কাঠ। তাহলে এই কারণে যেহেতু এটা শুকনা কাঠ, সিজন করছি শুকনা, সে আবার নতুন করে পানি পাইলে সে অ্যাবজর্ব করতে চাবে, এটাই তার ধর্ম। এই কারণে তাকে আবার প্রোটেক্ট করতে হবে। এই প্রোটেক্ট করার নামটা হচ্ছে প্রিজার্ভেশন। তো এটা কি কি কাজ করে বুঝলাম, এবং এটা একটা ডিসইনফেক্টেন্ট হিসাবে কাজ করে। তার মানে পোকামাকড় যাতে না আসে, হ্যাঁ, যদি থেকে থাকে সেগুলোকে মেরে ফেলে। ওকে। তো প্রিজার্ভেশন করার জন্য যেসব আমরা জিনিস ইউজ করি, যেসব কেমিক্যাল ইউজ করতে পারি, সেগুলোকে আমরা প্রিজারভেটিভ বলি। তো এখন প্রিজারভেটিভটা তুমি কিভাবে কিনবা? বাজারে বিভিন্ন টাইপের প্রিজারভেটিভ থাকতে পারে। যেমন একটা প্রিজারভেটিভ আমি অলরেডি বললাম, ভার্নিশ। তো এখন বলো তো, যে তুমি যদি ফার্নিচার বানাইতে যাও, তখন ভার্নিশ ইউজ করবে না আলকাতরা ইউজ করবে? ফার্নিশ ইউজ করব। কারণ দেখতে অবশ্যই আলকাতরার চেয়ে বেটার হবে ভার্নিশ। কিন্তু একটা নৌকার ক্ষেত্রে সেখানে বার্নিশ করলে কোনো লাভ হবে? না। বার্নিশ কিন্তু অতটা প্রোটেক্ট করতে পারবে না যতটা না একটা আলকাতরা প্রোটেক্ট করতে পারবে। তো এটা ডিপেন্ড করে তোমার কাজের উপরে, তোমার কি কাজ, তোমার কি মানুষ কিসের কিসের ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে সে চয়েস করে যে সে কোনটা নিবে। যেমন একটা হচ্ছে সে সৌন্দর্য দেখে, যদি তার ডেকোরেটিভ পারপাস হয় তাহলে সে ডেকোরেটিভ গুলা নেয়। সে দামটাও দেখে, দাম কিরকম আছে। আর কি কি দেখে? যে বিষাক্ত নাকি, সেটা আমাদের দেখতে হবে। যদি বিষাক্ত হয়, পোকামাকড়ের জন্য বিষাক্ত ঠিক আছে, বাট আমার মানুষের জন্য যদি বিষাক্ত হয়, নিশ্চয়ই আমরা ওই ধরনের প্রিজারভেটিভ ইউজ করব না। এবং পার্মানেন্সি, কতটা পার্মানেন্ট থাকবে? একটা দিলাম প্রিজারভেটিভ, আজকে ইউজ করলাম, 2 দিন পরে যদি নষ্ট হয়ে যায়, নিশ্চয়ই আমি সেই প্রিজারভেটিভ কিনবো না। আর একটু ভালো মানের প্রিজারভেটিভ কিনবো যেটা পার্মানেন্সি বেশি থাকবে, এবং এটা যাতে উডের টিস্যুর কোনো ক্ষতি না করে। উডের আমি এই করতে গেলাম আলকাতরা এমন ভাবে দিলাম যে উডের টিস্যু বা অন্য কোনো কেমিক্যাল দিলাম যে উডের টিস্যু নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু সেটা আমরা ইউজ করি না। আর সস্তার কথা তো আগেই বললাম। এরপর হচ্ছে কি, যে সারফেসটা দেখতে সুন্দর হয়, ইনফ্লামেবল। এটা হচ্ছে কি, আগুন যাতে না ধরে। ভার্নিশ ইউজ করলা বেশ ভালো, এমন টাইপের ভার্নিশ ইউজ করলা দেখতে খুব সুন্দর, বাট একটু আগুন ধরাইলে, রান্নাঘরে আগুন ধরাইলে যদি পুরো ঘরে আগুন ধরে যায়, তাহলে দোষ। তাহলে ইনফ্লামেবল হতে হবে, এবং গুড কাভারিং কোয়ালিটি থাকতে হবে। গুড কাভারিং কোয়ালিটি মানে কি? ধরো যে তোমার কাছে এক আহ বাটা হচ্ছে তোমার আলকাতরা আছে, 2 টাইপের আলকাতরা আছে, দুইটার পরিমাণই সমান, এক বাটা করে নিলা। একটা আলকাতরা দ্বারা তুমি 5টা কাঠকে কাভার করতে পারলা, আর একটা আলকাতরা দ্বারা 10টা কাঠকে কাভার করতে পারলা, তুমি কোনটা ইউজ করবা? 10টা কভার করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে তার কাভারিং কোয়ালিটি। তোমরা অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে থাকো, তার ভিতরে আমি একটু দেখি।